ভালো আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতির 8.3 অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো সবই পুরনো সিলেবাস, যা একবার করে পড়ানো কমপ্লিট হয়ে গেছিলো, এটাকে আমি পুনরায় আরেকবার করে রিভাইজ করতেছি তোমাদের স্মরণ করাবার জন্য। তোমরা যেন এগুলোর সাথে সম্পৃক্ত থাকো, বাসায় এই যেগুলো চর্চা করো সেই জন্য রিভাইজ দিচ্ছি। আজকে আমি 10ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে কিছুটা আলোচনা করব। এটাও করানো হয়ে গেছিলো ক্লাসে, জানুয়ারি মাসে তোমাদের শুরু করছিলাম আমি ক্লাস 10 সিলেবাসে দ্বিপদী বিস্তৃতি দিয়া। এটা মোটামুটি পুরোটা কম্পিউটার করে একবার ক্লাসে একটুখানি রিভাইজ করা হয়েছিল, এখন পুরোটা আরেকবার রিভাইজ করাবো তোমরা তোমাদের স্মরণ করার জন্য। তোমরা অবশ্যই বাসা প্র্যাকটিস করবা। এখন আসো আমরা শুরু করি। দ্বিপদী বিস্তৃতি 3টা উপায় আছে। 1 নম্বরে যেমন ধরো, একটা হলো 1 + y ⁴ n এই আকারের দ্বিপদী, আরেকটা হলো x + y ⁴ n এই আকারের। এখন এই প্রথম নম্বরটা যেটা আছে 1 + y n এই আকারের দ্বিপদী বিস্তৃতি আরেকটা সহজ পদ্ধতি আছে, যেটা হলো প্যাসকেলের ত্রিভুজবিধি। প্যাসকেলের ত্রিভুজবিধিটা হলো এই বিস্তৃতির এই দ্বিপদী বিস্তৃতির সহগগুলোকে যদি ক্রমান্বয়ে সাজানো হয় তাহলে সেটা একটা ত্রিভুজের আকার ধারণ করে। এটা লেসিয়াল প্যাসকেল এই জিনিসটা আবিষ্কার করছেন, যে জন্য ওনার নাম অনুসারে এটাকে প্যাসকেলের ত্রিভুজ বলা হয়। ওই পদ্ধতিতে করা যায়। এখন এই এই দুই প্রকার পদ্ধতির জন্য এই সূত্রগুলো আমাদের বিশেষভাবে একেবারে অবশ্যই জানা দরকার। যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমি প্রথমে দিচ্ছি। যেমন ধরো 1 + y ⁴ n এই যে সূত্রটা সেটা আসবে n/0 অথবা শুধু n0 লেখা যায়, n0 এভাবে লেখা যাবে। এটা n/0 y⁴ 0, তারপরেরটা আসবে n/1 y⁴ 1, n/2 y²। এইভাবে আস্তে আস্তে n/c আর আসবে y⁴n। এই এটা গেল প্রথম। তারপর একটা আসবে, এটাও c0, তারপরে আসবে তোমার x⁴ n-0 * y⁴0 এই আসবে। তারপর একটা আসবে n/c1 x⁴ n-1 y⁴1, n/c2 x⁴ n-2 y²। এইভাবে লাস্টেরটা সরাসরি y⁴n লেখা দিলে চলে, ওইভাবে আসবে y⁴n। এখন এই পদ্ধতি, প্রথম পদ্ধতি 1 + y ⁴ n এই বিস্তৃতি r-তম পদ, মানে যে কোনো একটা পদ, এটা অবজেক্টিভের জন্য বিশেষ প্রয়োজন পদের সহগ জানা এবং পদ জানা। r-তম পদ tr + 1 = ncr y⁴r, এটা হলো সূত্র। r-তম পদের সূত্র এটা ncr + 1 ncr +। এখন যদি চতুর্থ পদ বলে তাহলে t3 + 1, তখন বসবে nc3 y3। আচ্ছা, এখানে এই n যেটা উপরের বাম পাশের পিছন উপরে যে একটা আছে, এটা হলো বিস্তৃতির মাত্রা, আর নিচে সির পরে যে আরটা লেখা আছে নিচে সব নিচে, এটা হলো পদের অবস্থানের সাথে সম্পর্কিত। তারপরে একইভাবে x + y ⁴ n এই বিস্তৃতি r-তম পদ tr + 1 ncr x⁴ n-r y⁴r। এই কয়টা জিনিস একেবারে অবশ্যই জানা লাগবে, না জানলেই নয়। আর কিছু ছোটখাটো জিনিস আছে যেগুলো ফ্যাক্টোরিয়াল ব্যাপার, যেমন ফ্যাক্টোরিয়াল n কি, ফ্যাক্টোরিয়াল 0, ncr এর মান কত, তারপরে ncr কত, এই জিনিসগুলো অবশ্যই জেনে নিবা। এখন আসো আমরা মূল বইতে যাই।
যেমন আমাদের 10.1 এ এখানে বইতে মোট 6টা সমস্যা আছে, কোনো কোনো সমস্যা একাধিকটা সম্পৃক্ত আছে। আমরা যে কোনো একটা সমস্যা নিয়ে দেব 10.1 এর 2 নম্বরটা দেখো, দুটো জিনিস দেওয়া আছে, একটা আছে 1 + 4x টু দি পাওয়ার 6, আরেকটা আছে 4 নম্বরে 1 - 3x হোল টু দি পাওয়ার 7। কথা হচ্ছে এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করা, আমরা পুরোটাই অসুবিধা বিস্তৃত করি। দুটো উপায় করি। প্রথমত আমরা এটাকে করব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করতে হলে আমাদের ত্রিভুজটা এখানে তৈরি করে দিতে হবে। আমরা প্রথমে ত্রিভুজটা তৈরি করে নেই। এখানে প্যাসকেলের ত্রিভুজে প্রথমে আসবে 1, তারপরে আসবে 1 1, তারপরে আসবে 1 2, তারপরে আসবে 1, তারপরে 1 2 আর 1 3, 2 আর 1 3, তারপরে আসবে আরেকটা 1, এরপর একটা 1 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, তারপর 1, তারপরে আসতেছে আবার 1 4 আর 1 5, 6 4 10, 6 4 10, 4 আর 1 5, তারপর 1। এটা দেখতে একটা ত্রিভুজের মতো দেখায়, এই জন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এটা হলো 5 পর্যন্ত যদি থাকে, এখন আমাদের 7 পর্যন্ত আছে, তাহলে আমরা আরো যাব 1 5 1 6 15 20 15 6 1, তারপর আবার 1 6 1 7 15 6 21 15 20 35 20 15 35 15 6 21 1 7 1, এইভাবে। তাহলে আমাদের পাওয়ার আছে 7, আমাদের যেতে হবে কয়টা 1 2 3 4 5 6 7 8। এই আমরা সহগগুলো বের করে নিলাম। এখন এই সহগগুলোকে আমরা এখানে বসায়া বিস্তৃত করে যাব। প্রথমটা আছে 1, এটা 1 এ, তারপরে পরেরটা আছে প্লাস সহগ হলো 7 * -3x, তারপরেরটা সহগ 21 * -3x হোল স্কয়ার, তারপরেরটা সহগ আসছে 35 * -3x হোল কিউব, প্লাস তারপরে আবার 35 * -3x হোল টু দি পাওয়ার 4, প্লাস 21 - 3x হোল টু দি পাওয়ার 5, তারপরে প্লাস 7 * -3x হোল টু দি পাওয়ার 6, এরপরে আসবে প্লাস -3x হোল টু দি পাওয়ার 7। সহগ হলো 1, শুধু 1 আর দিশা না। এখন এটাকে ক্যালকুলেট করলে এই প্যাসকেলের ত্রিভুজ বিধিতে এর রেজাল্ট চলে আসবে। তাহলে এখানে আসছে 1 প্লাস -21x plus 189x স্কয়ার প্লাস, তারপর এখানে আসছে 35 × 9, 35 × 9, 35 × 9 315 minus 27, এটা আসলো minus 35 × 27, 9.5 945 x কিউব। এইভাবে এটা হলো প্যাসকেলের ত্রিভুজ বিধি। এবার 1 + 5 হোল টু দি পাওয়ার n, ওই সূত্রের সাহায্যে যদি আমরা এটাকে দ্বিপদী করি, বিস্তৃত করি, তাহলে কিভাবে আসবে আমরা একটু সেটা দেখি। এটা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, মানে 1 + হোল টু দি পাওয়ার n এই আকারে আসে এটা, সেই জন্য এটাকে এই পদ্ধতিতে আমরা সলভ করব। কারণ আমরা এখানে n এর পরিবর্তে আছে কত 7, তাহলে এখানে ছিল n c0, আমরা লিখব 7c0, তারপরে আছে y টু দি পাওয়ার 0, y মানে -3x হোল টু দি পাওয়ার 0, এই তারপরে একটা আছে প্লাস nc1 প্লাস 7c1, তারপরে আছে -3x হোল টু দি পাওয়ার 1 প্লাস 7c2,
মানে এখানে MC2 7C2 মাইনাস 3x হোল স্কয়ার। আমাদের এখানে বলা হয়েছে প্রথম 4 পদ, 3টা পদ দিয়েছে, আরেকটা পদ প্লাস 7C3 মাইনাস 3x হোল কিউব। এইভাবে দ্বিতীয় শেষটা ডট ডট দিয়ে বোঝাই দিবা, সামনে আরো বাকি আছে। তাহলে এটা আসবে 1 প্লাস এখানে 7 ইনটু মাইনাস 3x প্লাস এটা হলো 7 ইনটু 6 নিচে 2 ইনটু 1 ইনটু 9x স্কয়ার প্লাস 7 ইনটু 6 ইনটু 5 নিচে 3 ইনটু 2 ইনটু 1 ইনটু মাইনাস 27x কিউব প্লাস এখন আসতেছে 1 মাইনাস 21x আর এখানে 3 7 21 9 9 2 18 189 x স্কয়ার 6 7 5 35 35 আর 27 945 আসতেছে মাইনাস 945 x কিউব। এই প্রথম 4 পদ পর্যন্ত এই পদ্ধতিতে 1 প্লাস হোল টু দি পাওয়ার n আকারে, যেহেতু 1 প্লাস হোল টু দি পাওয়ার n আকারে আছে সেই জন্য এই সূত্রের সাহায্যে নিশ্চিত করলে এই রেজাল্ট আসে। এখন মিলিয়ে দেখো, আমরা প্যাসকাল ত্রিভুজের সাহায্যে করার পরে যে রেজাল্ট আসছিল সেটার সাথে এটা হুবহু মিলে যায়। এখন এখানে দেখো প্যাসকালের ত্রিভুজ বিধিতে এই অংশটা আমরা আগে বের করে নিয়েছিলাম, যেটা ছিল সহগ। সেই সহগটাকে একটা সাংকেতিক চিহ্নের সাহায্যে এখানে প্রকাশ করা হয়, MC0 MC1 MC2 MC3 এইভাবে। পার্থক্য শুধু এইটুকু, আমরা পুরো জিনিসটাই এক। n.1 এর সব কয়টাই এই বিস্তৃতির সাহায্যে বের করতে হবে। এখন যে কোনো পদ বের করতে বললে কিভাবে বের করবা? যেমন আমি একটা লিখি 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 মনে করো দেওয়া আছে p টু দি পাওয়ার। এখন তোমাকে বললো p দ্বিপদীর পঞ্চম পদের সহগ কত? তখন আমরা সূত্র ব্যবহার করব এই যে 3 নাম্বারটা 8তম পদ। এখন আমাদের সহগ বলছে, সহগ বলতে এখানে এই অংশটাকে বোঝায় NCR, এই অংশটা হলো সহগ। এখন আমাদের বলছে পঞ্চম পদের সহগ, তাহলে আমরা লিখব পঞ্চম পদের সহগ, ফিফথ পদের সহগ p4 plus 1 equal to 8c4 8, শুধু এই অংশটা সহগ 8c4। আর যদি পঞ্চম পদ বলে, সহগ না বলে যদি পদ বলে তাহলে পরের অংশ আসবে তখন x স্কয়ার রুট 4। এখন এই 8c4 এই অংশটাকে ক্যালকুলেটরের সাহায্যে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে NCR এর একটা বাটন আছে, NCR এর একটা বাটন আছে, সেই বাটনটা ব্যবহার করে এর একটা বাটন আছে, ওই বাটনটা ব্যবহার করে সরাসরি মান বের করতে পারবা। আর যদি ক্যালকুলেটর হাতের কাছে না থাকে তাহলে এটা বের করে নিবা 8 ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 4, তো ফ্যাক্টোরিয়াল 8 এর জন্য আসবে 8 * 7 * 6 * 5 আর নিচে আসবে 4 * 3 * 2 * 1। এখন এটা ক্যালকুলেট করলে আসবে 70, এই সবটা আসবে 70। আমরা এইভাবে এটা ব্যবহার করব। এখন আমরা চলো 2 নম্বরটা যাই। এটা 2 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে সাধারণভাবে দ্বিপদী উপপাদ্য বলা হয়, এটাকে দ্বিপদী উপপাদ্য বলা হয়। এইটারই আরেকটা সংস্করণ 1 প্লাস হোল টু দি পাওয়ার n থেকে এটা আসছে। কিভাবে আসছে আমরা একটু এটা দেখি। এখন আসো আমরা এখান থেকে কিছু কমে নেই, জায়গা করে নেই। আমাদের আছে x প্লাস y হোল টু দি পাওয়ার n। আমরা যদি এখানে একটা x কমন নেই তাহলে থাকবে 1 প্লাস y বাই x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা বাজে, স্টুডেন্টরা এই জিনিসটা সহজে বুঝতে পারে না যে এটা কিভাবে এটা হলো।
খেয়াল করো, কমন শব্দের অর্থটা হলো কোনো সংখ্যা দ্বারা কোনো কিছু ভাগ করা। যেমন এখানে আছে 3x² + 6p, এখান থেকে আমি 3 কমন নিতে পারি। 3 কমন না মানে হলো এমন একটা সংখ্যা আমাদের খুঁজে বের করা যেই সংখ্যা দ্বারা এখানকার এই সব কটা সংখ্যা বিভাজ্য। তাহলে এখানে 3 দ্বারা দুটো বিভাজ্য, তাহলে থাকবে এখানে x², এখানে থাকবে 2p। তাহলে কমন যে সংখ্যাটা যায় সেই সংখ্যাটা দ্বারা এই সবগুলো সংখ্যাকে ভাগ করে ভাগফলগুলো এখানে বসানো হয়। এটা হলো কমন উদ্দেশ্য। এখানেও তাই, x কমন না মানে হলো x দিয়ে x কে ভাগ করলে 1, x দিয়ে y কে ভাগ করলে y/x। এখন সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা তুলে দেই তাহলে এখানে আসবে x⁴n 1 + y/x ⁴ n। এখন x⁴n এখানে লিখলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট দেই। আমরা এবার চলে যাই 1 + y, ওই যে 1 + y n, এই সূত্রটা এখানে বসাবো। 1 + y, y এর পরিবর্তে y/x ব্যবহার করব, বাকি সব কিছু ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যাব nc0 y/x ⁴0, এখানে যা ছিল তাই, প্লাস nc1 y/x ⁴1, nc2 y/x² প্লাস nc3 y/x3। এইভাবে আমরা যেতে যেতে প্লাস ncn y/x n, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে। এখন আমরা এইটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই। প্রথমে আসবে nc0, এটা রাখলাম। আচ্ছা, এটা আমরা ব্র্যাকেট বন্ধ করে রাখি, তাহলে হলো না। তারপরে আসতেছে আমাদের y/x ⁴0, এটার মান হলো 1, লিখলাম 1 ইনটু x⁴n, তারপর প্লাস nc1, এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম। y/x ⁴1 মানে হলো ইনটু y/x, তার সাথে আসবে ইনটু x⁴n। আচ্ছা, তারপরে আসতেছে প্লাস nc2, তারপরে y²/x² ইনটু x⁴n, তারপরে প্লাস nc3 y³ ইনটু x⁴n, লাস্টে ncn এর মান হলো 1। তাহলে এখানে থাকতেছে শুধু y⁴n/x⁴n, আর ওখান থেকে ব্র্যাকেটের বাইরে থেকে আসতেছে x⁴n, এই আসলে হবে। এখন আমরা এদিক থেকে যাই, nc0 = 1, তাহলে এটাও 1 এটাও 1 আর x⁴n, তাহলে গুণ করলে শুধু x⁴n প্লাস এখানে nc1 লিখে ফেললাম। এখানে x এর পাওয়ার উপরে n, নিচে x এর পাওয়ার 1। সূচকে ভাগের সময় আমরা যে সূত্রটা জানি x⁴n/a⁴n, সূত্রটা ছিল a⁴n-n। এই সূত্রের সাহায্যে আমরা যদি এখানে ব্যবহার করি, সূত্রটা ব্যবহার করি, তাহলে এখানে আসবে nc1 পরে y প্রথমে x টা নিয়ে আসি, x⁴n-1 সাথে আছে y, এই মানে এইটা আসলো আমাদের এই nc1 x⁴n-1 y, তারপরে আসতেছে প্লাস nc2। এখন আবার সে x এর পাওয়ার n আর x এর পাওয়ার 2, তাহলে ইনটু x⁴n-2 সাথে আছে y² প্লাস এটা আসবে nc3 x⁴n-3 ইনটু y³ প্লাস, আর এখানে x⁴n কেটে যায়, তাকে শুধু y²। দেখো এই সূত্রটা এসে গেছে, 2 নম্বর সূত্রটা হুবহু প্রমাণ হয়ে গেল। তাইলে এখন যদি বলা হয় তোমাদেরকে যে 1 + y⁴n এর বিস্তৃতির সাহায্যে x + y⁴n এর বিস্তৃতি নির্ণয় করা, তাহলে হুবহু এই কাজটাই তোমরা করবে। এখানে যা আছে বোর্ডে এই কাজটাই করতে হবে তোমাদের। যদি বলা হয় 1 + y⁴n এর বিস্তৃতির সাহায্যে x + y⁴n এর বিস্তৃতি নির্ণয় করা, তাহলে পুরোপুরি এই কাজটা করবে। এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করলে দেখা যায়, খেয়াল করা ভালো করে, আমরা যদি এই যে দ্বিপদীর দুইটা দ্বিপদী আছে, এখানে একটা x আর একটা y, এই দুইটা দ্বিপদীর মাত্রাগুলো যোগ করি, তাহলে
এই মাত্রার সমষ্টিটা আসবে আমাদের দ্বিপদীর মাত্রার সমান। যেমন ধরো এখানে আছে n-1 আর এখানে y পাওয়ার আছে 1। যদি আমরা সেই +1 এখানে করি, +1 -1 ক্যান্সেল হয়ে থাকবে, শুধু n, এই মাত্রা মিলে যাবে। একইভাবে এখানে এই2 যদি এখানে প্লাস দিয়ে 2 ক্যান্সেল হয়ে থাকবে n। এখানে দেখো এই 3 যদি এখানে প্লাস করি, +3 -3 ক্যান্সেল হয়ে থাকবে n। তার মানে মাত্রা সর্বত্র সমান আসতে হবে। এখন এই বিস্তৃতি ব্যবহার করে আমরা আসো একটা দুইটা সমস্যার সমাধান করি। তার মানে আমরা 10.2 তে যেতে হবে। 10.2 তে মোটামুটি বেশ কিছু সমাধান আছে, সমস্যা আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এখন এখান থেকে একটা সলভ করে আসো। উপরেরটা মুছে ফেলি, এটা ব্যবহার এখানে নাই, যদি আসে তাহলে দেখা যাবে এখন আসে। যেমন ধরো নাম্বার 10.2, এটা হলো 10.2 নাম্বার 10। এই 1 থেকে 7 পর্যন্ত সবকটাই অবজেক্টিভ, 8 থেকে বিস্তৃতি শুরু। 10 নম্বর আছে p - half x to the power 6, p - half x to the power 6 equal to r minus 96x plus s x square। এত বলা হয়েছে এই যদি হয় তাহলে p r এবং s এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা কি করব, বলে p r s এর মান নির্ণয়, আমাদের এখান থেকে মান নির্ণয় করতে হবে। তিনবার আর এর মান s এর মান নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে এটা বিস্তৃতি, এখানে যত পর্যন্ত আছে ঠিক ততটুকু করব। এখানে x স্কয়ার পর্যন্ত আছে, আমরা এটাকে x স্কয়ার পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে আমরা প্রথমে এখানে দ্বিপদী বিস্তৃতি সাহায্যে পাই p minus half x whole to the power 6। আমাদের সূত্রটা প্রথমে আছে n/c0, আমাদের এখানে n এর মান আছে 6c0। তারপরে আছে আমাদের এটা আছে কত, x to the power n - 0, এখানে x মানে p, আর p to the power 6 minus 0। তারপরে আছে into y to the power 0, তার মানে minus half x whole to the power 0। এই মানে সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে বসায় যাবা। তারপরে আসছে প্লাস 6c1 into the power 6 minus 2 into minus half x whole square 6 minus 2। আচ্ছা, তারপরে প্লাস আমাদের এখানে আর দরকার নেই, কেন দরকার নেই, এটা আসবে, এটা হবে 1, 6 minus 1 half x to the power 1, তারপরে আসবে 6c2 into the power 6 minus 2 minus half x whole square। আর করবো না, কারণ x স্কয়ার পর্যন্ত দেওয়া আছে, আমরা x স্কয়ার পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে এখানে যদি আমরা এই অংশটাকে বিস্তৃতি করি, এটার মান 1, এটার মান 1, তাহলে p এর পাওয়ার থাকতেছে 6 minus 0, শুধু p6 প্লাস 6c1 মানে শুধু 6, আর এখানে আছে minus half x প্লাস 6c2, এটাকে ভাঙাও, 6 into 5, 2 into 1, তারপরে p to the power 4 into 1/4 x square plus 8। তাহলে আসতেছে p to the power 6, এখানে ক্যান্সেল করলে minus 3x তারপরে আসতেছে কোনটা, এখানে 3 3 + 15 প্লাস 15, এটা 35 কোথায়, 3x 35
এখানে আসতেছে 15 3 4 ইনটু 15 এর নিচে একবার বল দিয়ে দেই x স্কয়ার। এই আর এটা করা লাগবে না। আচ্ছা, এখন যেহেতু এটার সমান এই অংশটা দেওয়া আছে, আমরা এটাকে x স্কয়ার পর্যন্ত বিস্তৃত করে যা পেলাম এটা পেলাম, তার মানে এটা সমান। তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মধ্যে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মধ্যে e to the power 6 minus 3x e to the power 4 or 3 to the power 4 x to power 8 3 e to the power 4x minus plus 15 by 4 e to the power 4 x square plus equal to r minus 96x plus s x square। এটা এদিকে তিনটা রাশি, এদিকে তিনটা রাশি, এটা ধ্রুবপদ, এটা x এর সহগ, এটা হলো x স্কয়ার। এখন এটাকে আমরা সমীকৃত করি। এখানে প্রথমে আসবে ধ্রুবপদ, তারপরে x এবং x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই, এর সহগ সমীকৃত করে পাই। ধ্রুবপদ আসবে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু r, টু দি পাওয়ার 4 ইকুয়াল টু r, এটাকে দিয়ে রাখি সমীকরণ 1। তারপরে x এর সহগ এখানে আছে -3p4 -3p4 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r, -3p4 is equal -96, এটা সমীকরণ 2। তারপরে x স্কয়ার তার সহগ 15/4 টু দি পাওয়ার 4 is equal s, এটা দাও 3। এই তিনটা সমীকরণ সমীকৃত করলে তিনটা আসে। এখন আমরা এই তিনটা থেকে এবারে মানগুলো নির্ণয় করি। খেয়াল করে দেখো দোষ, আমরা যদি 2 নম্বরটা নেই তাহলে এখান থেকে সরাসরি p মান পেয়ে যাব, কিন্তু এখানে দুই পাশে আননোন কোয়ান্টিটি p এবং r, এখানে দুই পাশে p এবং s, সেজন্য এখানে শুধু একটা আননোন, সেজন্য এটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা প্রথম লিখি 2 নং হতে পাই উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করে 3 দিয়ে ভাগ দিলে আসবে p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 32। এটা p টু দি পাওয়ার 4 ছিল না 5 ছিল, 5 এটা ছিল 4 32, তাহলে আসবে বা p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, সুতরাং p ইকুয়াল টু 2। এখন p এর মান নিয়ে 1 নম্বর বসাও, তাহলে আর মান বাইরে যাবে। 1 নম্বরে p এর মান বসিয়ে পাই 1 নম্বরে p টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু r বা r ইকুয়াল টু 64, মানে r এর মান পাওয়া গেল। তাহলে পাই গেলাম p এর মান, r এর মান, আর বাকি হলো s এর মান। এখানে p এর মান বসালে 3 নম্বরে p এর মান বসালে আসবে 3 নম্বরে p এর মান বসিয়ে পাই 3 নম্বরে p এর মান বসাও, p এর মান হলো কত 2, তাহলে 15/4 into 2 to the power 4 equal to s, বা 15 into এখানে হলো 4 equal to s, সুতরাং s equal to 60। তাহলে অ্যান্সার হলো
P equal to 2, R equal to 64, S equal to 60. এবার আসো আরেকটা সলভ করি। ধরো 14 নম্বরটা দেখো 1 plus x by 4 whole to the power n 1 plus x by 4 whole to the power n এই বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। বলছি n এর মান নির্ণয় করো, বিস্তৃতির পদ সংখ্যা ও মধ্যপদ নির্ণয় করো। তিনটা জিনিস বের করতে বলছে। প্রথমত n এর মান, তারপরে কয়টা পদ আছে সেটা, এরপরে এই বিস্তৃতির মধ্যপদ। তিনটা জিনিস বের করবা। আসো আমরা প্রথমে এটাকে আগে বিস্তৃতি করে নিই। প্রথমে লেখো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই 1 plus x by 4 whole to the power n equal to mc0 x by 4 whole to the power 0। এটা কিন্তু এক নম্বরের যে সূত্রটা ছিল, তারপরে 3.1 এ আমরা যেটা ব্যবহার করছিলাম সেই সূত্রটা। এখানে 1 plus y whole to the power n ওই ফর্মে আছে, 1 plus y whole to the power n ফর্মে আছে। তারপরে একটা প্লাস mc1 x by 4 whole to the power 1 mc2 x by 4 whole square mc3 x by 4 whole cube। এই আর করবো না, কারণ আমাদের বলা হয়েছে, উল্লেখ আছে প্রশ্নের তৃতীয় পদ আর চতুর্থ পদের কথা বলা হয়েছে। প্রশ্নে বলা আছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে আমরা তৃতীয় চতুর্থ পর্যন্ত দরকার নেই, সামনে দিকে যাবো না। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, চারটা পদ বের করলাম। এটাকে কম্বিনেশন করে নেই। এই পুরোটা আমরা রাখবো 1 প্লাস nc1 মানে n1 স্কয়ার ইনটু x by 4 plus nc2 n into n minus 1 by 2 into 1 আর এখানে আছে x square by 4 16 plus n into n minus 1 into n minus 2 there be 3 into 2 into 1 into x cubed by 64। আচ্ছা, এখান থেকে আসছে সেটা তো 1 plus nx by 4 plus n into n minus 1 into x square is 32 plus n into n minus 1 into n minus 2 is into x cube into 6 into 64। এখন প্রশ্ন মতে এখানে তৃতীয় পদ হলো এটা, চতুর্থ পদ এটা। তাহলে আমরা এই প্রশ্ন মতে এক পাশে তৃতীয় পদটা বসাই n into n minus 1 by 32 into x square। আরেক পাশে চতুর্থ পদ n into n minus 1 into n minus 2, this is 6 into 64 into x cube। তৃতীয় পদের সহগ হলো এই অংশটা, এখান থেকে x স্কয়ার বাদ দিয়ে দেই তাহলে সহগ, আর এখান থেকে যদি x কিউব বাদ দিয়ে দেই তাহলে সহগ। এই পুরোটাই সহগ, এটা হলো ভেরিয়েবল মানে চলক, এটাও চলক, আর পুরোটাই হলো চলকের সহগ, পুরোটাই হলো চলকের সহগ। আমাদের বলছে সহগগুলির কথা, সেই জন্য আমরা শুধু সহগগুলি রাখবো,
ভেরিয়েবলটা বাদ দিয়ে দিলাম, মানে চরটা বাদ দিয়ে দিলাম। এখন বলা হচ্ছে তৃতীয় পদের সহগ, মানে এইটা চতুর্থ পদের সহগের দ্বিগুণ। এখানে যা আছে এখানে তার দ্বিগুণ আছে। কথাটা ক্লিয়ারলি বুঝে নাও। প্রশ্নে বলা আছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে এখানে যত আছে তার দ্বিগুণ এখানে আছে। সমান যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, হয় এখানে 2 দ্বারা ভাগ করতে হবে অথবা এখানে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটাও দ্বিগুণ হয়ে এটা সমান হয়ে গেল। এখন এটাকে সলভ করে এর মান বের করে আসো আমরা। এখানে n - 1 বাই n - 1 উপপক্ষ থেকে n * n - 1 এখানেও আছে এখানেও আছে, ভাগ করে দিলে এটা উঠে যাবে। এখানে 32 আছে এখানে 64 আছে, ভাগ করে দিলে এখানে 2 থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 = n - 2 বাই 6 * 2 * 2 ব্র্যাকেটে লেখা দাও n * n - 1 বাই 32 দ্বারা ভাগ করে। তাই ভাগ করলে পরে 32 দিয়ে 64 রে ভাগ করলে 2, n * n - আমাদের উপরে ভাগ করলে 1। এখন আসো এখানে এই 2 2 ক্যান্সেল, এই 2 2 ক্যান্সেল হয়ে গেলে থাকে 1 = n - 2 বাই 6, আর গুণ করলে n - 2 = 6, সুতরাং n = 8। তাহলে এর মান পাওয়া গেল। আমাদের বলছে n এর মান, তারপরে বলা হইছে বিস্তৃতি পদ সংখ্যার মধ্যে পড়ে। পদ সংখ্যা সব সময় মাত্রা থেকে এক বেশি হয়। মাত্রা যদি n হয় পদ সংখ্যা হবে n + 1। তাহলে আমরা n = 8 বের করলাম। এবার এক পদ সংখ্যা বের করে আসো, এটা কমপ্লিট করি। হ্যাঁ, তারপর এখন আমরা লিখি, সুতরাং প্রদত্ত বিস্তৃতির পদ সংখ্যা is equal n plus 1, 8 plus 1 equal to 9। তারপর বলছে মধ্যপদ। এখন এখানে মোট পদ আছে 9টা। এখন এই 9টার মধ্যপদ কোনটা সেটা খুঁজে বের করব। আসলে আমরা বের করি, এর সঙ্গে মুছে ফেলি। আচ্ছা, তারপর লিখি এখানে n = 8, এটা একটা জোড় সংখ্যা, হলো জোড় সংখ্যা। সুতরাং মধ্যপদ equal to n/2 plus 1 তম এততম পদ equal to 8/2 plus 1 equal to 5 তম পদ। তার মানে প্রদত্ত বিস্তৃতির 5 তম পদ হবে মধ্যপদ। তাহলে আমরা এখন মধ্যপদটা বের করে ফেলি। আমাদের বিস্তৃতিটা ছিল 1 + x/4 * n, 1 + x/4 * n। আমরা n এর মান 8 বের করছি, তাহলে আমরা বসাই 1 + x/4 * 8। এখন বিস্তৃতি পদ পঞ্চম পদ equal to পঞ্চম পদ 3 4 + 1 equal to n/4 মানে 8/4 x/4 * 4। 8/4 কে ভাঙি আমরা 8 * 7 * 6 * 5, এখানে 4 * 3 * 2 * 1, x/4 এখানে আসছে 256। এখানে 8 কাটলে 8 কাটা 6 7 70/x⁴ 256। দিয়ে কাটলে এখানে 35, এখানে যদি কাটলে 128 x/4। এই হলো মধ্যপদ। কত কমে গেল? থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। বাসায় গুলো প্র্যাকটিস করবা, অবশ্যই প্র্যাকটিস করবে, এগুলো ভুলে যাবে না। আর আমার মনে হয় তোমরা সবচেয়ে বেশি লুজা, পুরো একটা বছর ক্লাস 10 বছর তোমাদের ফাঁকা গেল, কোনো ক্লাস কিছু নাই। এইভাবে আমরা যা করাচ্ছি এদের কতটুকু তোমাদের মনে রাখবে তোমরা নিজেরা বুঝতে ভালো। এইভাবে প্র্যাকটিস করে যদি নিজেরা বাসা করে কতটুকু পারো স্যারদের সহায়তা নিয়ে বা বাসার টিচারের সহায়তা নিয়ে এইভাবে হোক এগুলি প্র্যাকটিস রাখো।
এটা সামনের দিকে সিলেবাসগুলো যেন মন থেকে মুছে না যায় সেই চেষ্টা করো। এসএসসি পরীক্ষা অবশ্যই সমাপ্ত হয়ে যাবে, ফেব্রুয়ারিতে না হলে মার্চ মাসে হবে, এতে কোনো সন্দেহ নেই। ওইভাবে প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।